ক্লাস 12 আজকে তোমাদের 13তম বায়োলজি ক্লাসটি শুরু করছি। তার আগে বলি, ঈদ তোমাদের আশা করি সকলের ভালো কেটেছে। লকডাউনের মধ্যে কেউ বাইরে ঘুরতে যেতে পারোনি, ঠিক আছে? সবারই একই রকম কেটেছে, কারণ প্রত্যেকবার আমরা কি করি, বাইরে কোথাও ঘুরতে যাই, কোনো রেস্টুরেন্টে খেতে যাই। এবার সেটা হলো না, নেক্সট ইয়ারে হবে, কোনো ব্যাপার না। দীর্ঘ 7 দিন ধরে কোনো ভিডিও আপলোড হয়নি, কারণ হচ্ছে বুঝতেই পারছো, ঈদের জন্য আবার আমপান ঝড়ের জন্য দীর্ঘদিন লাইন ছিল না অনেক জায়গাতে। তো চলো আজকে নেক্সট পার্টটা পড়ে নিই। আগের দিন আমরা পড়েছিলাম হেচর অভিযোজন, ঠিক আছে? আজকে আমরা মরু অভিযোজন পড়ব, যেটা বাকি ছিল। আজকে যে জিনিসগুলো পড়ব সেটা লিখছি আমি, দেখো। আজকে করব হচ্ছে, আমরা ফ্যাক্ট বলি, ফ্যাক্ট মানে ঘটনা, কিন্তু এখানে আমরা ফ্যাক্ট ডি করব। এফ থেকে সবাই দেখতে পাচ্ছ, ফসোরিয়াল, আচ্ছা তার আগে বলি, এর আগের দিন অ্যানোমেরু, একটা যে অ্যানোমেলুরাস একটা যে উদাহরণ ছিল স্তন্যপায়ী প্রাণীর, অ্যানোমেলিউরাস এসপি, এটা শেষে ইউ হবে। যাই হোক, প্রথমে আমি ইউ লিখেছিলাম, পরে আবার এ করে দিয়েছিলাম, ওটা ঠিক করে নিও। সামনাসামনি ক্লাস হলে এই জিনিসটা হতো না। যাই হোক, ফসোরিয়াল অ্যাডাপ্টেশন বা অভিযোজন আজকে যেগুলো করব। দ্বিতীয় হচ্ছে, সবাই দেখতে পাচ্ছ, আরবোরিয়াল অ্যাডাপ্টেশন বা অভিযোজন, এটাকে বলবো হচ্ছে ভূগর্ভ অভিযোজন, ঠিক আছে? ভূগর্ভ অভিযোজন। আরবোরিয়াল হচ্ছে বৃক্ষ অভিযোজন, এটা একটু নিচে লিখি তাহলে সুবিধা হবে। আরবোরিয়াল বা বৃক্ষ অভিযোজন। সি থেকে কারসোরিয়াল, কারসোরিয়াল বা গতি অভিযোজন। ডি থেকে ডিজার্ট বা মরু অভিযোজন। পুরোটা লিখছি না, তাহলে এই 4টা অভিযোজন আজকে আমরা পড়ব, ঠিক আছে? দেখো, মনে রাখবো কি দিয়ে, ফ্যাক্ট, শেষে শুধু ডি আসবে। আচ্ছা, প্রথমে চলে আসি ফসোরিয়াল বা ভূগর্ভ অভিযোজন। তার মানে আমরা নামটাতেই বুঝতে পারছি, যে সকল প্রাণীরা গর্তে বসবাস করে তাদের অভিযোজনকে বলবো হচ্ছে ফসোরিয়াল অভিযোজন। ঠিক তেমনি বৃক্ষ অভিযোজন, তার মানে কি, যে সমস্ত প্রাণীরা দেওয়ালে বা বৃক্ষে আরোহণ করতে পারে তাদের অভিযোজনকে বলবো হচ্ছে আরবোরিয়াল অভিযোজন। তারপরে আসছে হচ্ছে কার্সোরিয়াল, গতি অভিযোজন, যে সকল প্রাণীরা তৃণভূমিতে বসবাস করে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত গতিতে ছুটে যেতে পারে তাদের অভিযোজনকে বলবো হচ্ছে গতি অভিযোজন, ঠিক আছে? মরু অভিযোজন, মরুভূমিতে থাকার জন্য প্রাণীদের দেহে যে সকল অভিযোজন, মানে কি, যে সমস্ত শারীরবৃত্তীয়, গঠনগত ও আচরণগত পরিবর্তনগুলি লক্ষ্য করা যায়। ওটা বারবার বলছি না, কারণ সংজ্ঞাটা আমরা একবারই মুখস্থ করেছি। শুধু আমরা বলবো ওই সকল প্রাণীদের অভিযোজনগুলো হচ্ছে মরু অভিযোজন, যারা ডিজার্টে বসবাস করে। যে সকল প্রাণীরা এক জায়গা থেকে অপর জায়গায় দৌড়ে যেতে পারে তাদের অভিযোজনকে বলবো হচ্ছে কার্সোরিয়াল অভিযোজন। যে সকল প্রাণীরা বৃক্ষে আরোহণ করতে পারে বা দেওয়ালে আরোহণ করতে পারে, মানে এক কথায় ক্লাইম্বিং, উঠতে পারে, তাদের অভিযোজনকে বলবো হচ্ছে আরবোরিয়াল অভিযোজন। ভূগর্ভ অভিযোজন, যে সকল প্রাণীরা
মাটিতে গর্ত করে বসবাস করতে পারে, তাদের অভিযোজনকে বলবো। মানে তাদের যে শারীরবৃত্তীয় গঠনগত আচরণগত পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়, তাদের অভিযোজনকে বলবো হচ্ছে ভূগর্ভ অভিযোজন বা ফসরিয়াল অভিযোজন। ঠিক আছে, তাহলে এই 4 ধরনের অভিযোজন এবার প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে দেখছি। প্রথমে চলে আসি ফসরিয়াল অভিযোজন। তো এটাকে মনে রাখার জন্য আবার আমাদের মনে রাখতে হবে SSC। কি বললাম? কিভাবে দেখো, এস থেকে এটা হচ্ছে স্মল হেড, মানে এই সকল প্রাণীদের মাথাটা একটু ছোট হয়। আর একটা এস আছে, এটা মানে হচ্ছে স্নাউট। স্নাউট মানে হচ্ছে তুন্ড, মানে লম্বাকার নাককে বলা হয় তুন্ড বা দীর্ঘাকার নাককে। দেখবে ওই সকল প্রাণীদের নাকটা একটু লম্বা হয়, ওই তুন্ডের মাধ্যমে ওরা কি করতে পারে, মাটি খুঁড়তে ওদের সাহায্য করে। ঠিক আছে, তাহলে এখানে লিখবো হচ্ছে তুন্ড, এর মাধ্যমে এরা মাটি খুঁড়তে সাহায্য করে, মানে সহজে মাটি খুঁড়তে পারে। সি থেকে হচ্ছে ক্লজ। ক্লজটা কিরকম হবে? ক্লজ মানে হচ্ছে নখর, এদের নখরগুলো হচ্ছে পাওয়ারফুল হয়, মানে শক্তিশালী। তাহলে ক্লজটা কিরকম? পাওয়ারফুল। বা এখানে এসএসপিও করতে পারো, পাওয়ারফুল ক্লজ। তাহলে তিনটা জিনিস হলো, স্মল হেড, এদের মানে মস্তকটা একটু ছোট হয় আকৃতিতে। স্নাউট বা তুন্ডটা, নাকের যে অগ্রভাগটা ওটা একটু লম্বা হয়, সূচালো হয়, ফলে ওর মাধ্যমে ওরা সহজে মাটিটাকে খুঁড়তে পারে আর গর্ত করতে পারে, ফলে ওর মধ্যে দিয়ে আবার প্রবেশ করে থাকতে পারে। ক্লজ, ক্লজগুলো পাওয়ারফুল হয়, ওই ক্লজের মাধ্যমে ওরা মাটি খুঁড়ে গর্ত করে বসবাস করতে পারে। তাহলে এই ধরনের প্রাণীগুলোর উদাহরণ দুই একটা আমাদের মনে রাখতে হবে, আর শুধু কি কি বৈশিষ্ট্য দুটো বা তিনটা মনে রাখলেই হবে। উদাহরণ হচ্ছে সূত্র, যেটাকে আমরা মূল বলি, সাপ, ইঁদুর। ঠিক আছে, তাহলে কেঁচো, দুটো বা তিনটা উদাহরণ মনে রাখলেই হবে। এখানে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ সাপ, ছোট, ইঁদুর, কেঁচো। তারপরে চলে আসে হচ্ছে বৃক্ষ অভিযোজন। তার মানে কি, যে সকল প্রাণীরা আমরা একটু আগে সংজ্ঞাটা দেখলাম, সহজে কি করতে পারবে, গাছে চড়তে পারে, বা হচ্ছে যে সকল প্রাণীরা বেশিরভাগ সময় গাছে অতিবাহিত করে, তাদের অভিযোজনগুলো হচ্ছে বৃক্ষ অভিযোজন। বা দেওয়ালে ক্লাইম্ব করতে পারে, আরোহণ করতে পারে। এটাকে মনে রাখার জন্য আমাদের ছোট্ট একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে, এটা কি মিটিয়ে দিব? আচ্ছা, যতটুকু বোঝা যায় এখানে লিখবো হচ্ছে টিআর। টিআর মানে আমরা জানি অশ্রু, একবারে পরে মিটাবো। ঠিক আছে, কিরকম দেখো, টি থেকে হচ্ছে টেইল। টেইল মানে আমরা সবাই জানি লেজ, তাহলে এদের দীর্ঘায়িত লেজ দেখতে পাওয়া যায়, যেরকম বাদর। আর এখানে তো উদাহরণ দেখে নিলাম। ই থেকে হচ্ছে ইলংগেটেড, ইলংগেটেড ফোর লিম্বস, ফোর লিম্বস মানে এদের অগ্রপদ দুটি দীর্ঘায়িত হয়, ফলে এরা কি করতে পারে, এক ডাল থেকে আরেক ডালে সহজে ঝুলে যেতে পারে, যেরকম হচ্ছে বাদুড়। একটু আগে এটা দেখলাম। লেজের ক্ষেত্রে লেজের মাধ্যমে গুটিয়ে কোনো একটা ডালকে আঁকড়ে ধরে এরা কি করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় মানে কোনো খাদ্যবস্তু গ্রহণ করতে পারে। তাহলে এটা গেল হচ্ছে ইলংগেটেড ফোর লিম্বস, দীর্ঘায়িত বাহু। এটা হচ্ছে লেজ, দীর্ঘাকার লেজ থাকার কারণে ওরা কি করতে পারে, কোনো একটা ডালকে সহজে মানে শক্তভাবে আঁকড়ে ধরতে পারে। এ এ থেকে হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই, এ থেকে অ্যাডহেসিভ প্যাড, মানে আঠালো আঠালো প্যাড থাকে, যেমন গেছো ব্যাং, গেছো ব্যাং। এই সকল ব্যাঙের পায়ে এরকম গোলাকার এরকম ধরনের প্যাড থাকে। এগুলোতে আঠালো যুক্ত হয়, ফলে কি হয়, সহজে
সহজে এগুলোর মাধ্যমে ওরা কি করতে পারে, গাছের ডালে আটকে থাকতে পারে, বা কোনো একটা জায়গায় কোনো একটা গাছে ওঠার সময় বা কোনো একটা ডালের মধ্যে সহজে ওরা আঁকড়ে ধরে রাখতে পারে ওই আঠালো পদার্থটা থাকার জন্য। আর ওটা কোথায় থাকে, প্যাডে থাকে। ঠিক আছে, সেই জন্য বলা হচ্ছে অ্যাডহেসিভ প্যাড। আর আর থেকে হচ্ছে রিকার্ভড ক্লজ। ক্লজ মানে একটু আগে আমরা দেখলাম নখর। রিকার্ভ মানে হচ্ছে আবৃতাকার। ঠিক আছে, তাহলে এখানে লিখবো হচ্ছে আবৃতাকার, আবৃতাকার বা গোলাকার এক কথায় নখ, নখর থাকে। এই নখরগুলো এইভাবে হয়। ঠিক আছে, এইভাবে কার্ভড হয়, মানে মনে হচ্ছে যে পুরোপুরি গোল হয়ে যাচ্ছে, কিন্তু পুরোপুরি গোল হয় না। তো এই যে আবৃতাকার নখর থাকার জন্য এটা সহজে যে কোনো গাছের ডালকে আঁকড়ে ধরে রাখতে পারে, বা কোনো একটা মানে গুড়ি দিয়ে ওঠার সময় সহজে আঁকড়ে ধরে উপরে উঠতে পারে। ঠিক আছে, তাহলে এই ধরনের এই যে চারটা বৈশিষ্ট্য আমরা দেখলাম, লম্বা লেজ, ইলংগেটেড ফোরলিম্বস মানে দীর্ঘায়িত অগ্রপদ থাকার জন্য এরা সহজে কি করতে পারে, একটা ডাল থেকে আরেকটা ডালে যেতে পারে। রিকার্ভড ক্লজ আবৃতাকার নখর থাকার জন্য যে কোনো জিনিস ওরা আঁকড়ে ধরে রাখতে পারে এবং মানে পিছলে পড়ে যায় না গাছ থেকে। তারপরে হচ্ছে অ্যাডহেসিভ প্যাড, যেটা দেখতে পাওয়া যায় ব্যাঙের ক্ষেত্রে। এক প্রকার কেঁচো ব্যাঙ আছে, যেটা কি করে ওদের পায়ের ওখানে একটা গোলাকার বোতাম সিস্টেমের একটা অংশ থাকে, যার ফলে ওটা আঠালো যুক্ত হয়, ফলে সহজে ওরা চিপকে থাকতে পারে বা আটকে থাকতে পারে। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে, এটা আমরা মনে রাখবো টিআর দিয়ে। আশা করি বুঝতে পেরেছো। টি থেকে টেইল, ই থেকে ইলংগেটেড ফোরলিম্বস বা দীর্ঘায়িত, এখানে জায়গাটা ছোট হয়ে গেছে, অগ্রপদ, আর আঠালো প্যাড, আর হচ্ছে আবৃতাকার নখর। তাহলে এগুলোর বৈশিষ্ট্য বা এগুলোর হচ্ছে উদাহরণ কি আমরা দেখব। উদাহরণ হচ্ছে কাঠবিড়ালি। ঠিক আছে, বাঁদর, গেঁচো ব্যাঙ, গিরগিটি। ঠিক আছে, চারটা উদাহরণ দেখলাম, তোমরা যে কোনো দুটো উদাহরণ মনে রাখলেই হবে। হলো, তারপরে চলে আসি, একটু লেখাটা ঘিজিমিজি হয়ে গেল, আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে ফসরিয়াল, এটা হচ্ছে আর্বোরিয়াল, চলে গেল। হ্যাঁ, তারপরে চলে আসি কার্সোরিয়াল। এটা মনে রাখবো হচ্ছে আবার একটা ছোট্ট পয়েন্ট দিয়ে বা ওয়ার্ড দিয়ে, সেটা হচ্ছে HSC। লিখবো কোথায়, জায়গায় তো নাই। আচ্ছা, এখানে লিখি HS। এইচ থেকে লিখবো হচ্ছে হুফ বা খুর। আশা করি বুঝতে পারছো, হুফ বা খুর। এস থেকে লিখবো হচ্ছে স্পিন্ডল, স্পিন্ডল শেপ। আবার স্পিডো, যে সকল প্রাণী কি বললাম যে গতি অভিযোজন এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, মানে এরা সহজে দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, সক্ষম হয়, ফলে এই ধরনের প্রাণীদের অভিযোজনটাকে বলবো হচ্ছে গতি অভিযোজন। এই যে, তাহলে এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, হুপ বা খুর দেখতে পাই। দেখবে গরুর পায়ের নিচে, ঘোড়ার পায়ের নিচে একটা কালো রঙের অংশ দেখতে পাওয়া যায়। এই হুপ বা খুরের দ্বারা এরা কি করতে পারে, সহজে যে কোনো হার্ড সারফেসে এরা দ্রুত গতিতে দৌড়াতে সক্ষম হয়। স্পিন্ডল শেপ, আর হচ্ছে স্ট্রিম লাইন অ্যান্ড স্ট্রিম লাইন। স্ট্রিম লাইন স্পিন্ডল মানে হচ্ছে এদের দেহটা মাকো আকৃতির হয়। স্ট্রিম লাইন বলতে দুপাশে চ্যাপ্টা হয়, সহজে এরা বায়ুর বাধা অতিক্রম করে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তারপরে চলে আসে হচ্ছে সি। সি থেকে হচ্ছে, দেখো এখানে লেখা আছে সি। সি থেকে হচ্ছে ক্যানন বোন। ঠিক আছে, ক্যানন বোন। এই ক্যানন বোন হচ্ছে এদের পায়ের মধ্যে দেখতে পাওয়া যায়। এটা খুবই শক্তিশালী একটি
আর যার জন্য এরা অনেকক্ষণ ধরে দৌড়ালেও এদের কোনো ধরনের ক্লান্তি আসে না, বা দীর্ঘক্ষণ এরা সারাদিন দৌড়াতে পারবে এরকম অবস্থা। তাহলে এই ক্যানন বোন থাকার জন্য এরা দীর্ঘক্ষণ ধরে দৌড়াতে সক্ষম হয়। স্পিন্ডিল আর স্ট্রিম লাইন হওয়ার জন্য, স্ট্রিম লাইন মানে হচ্ছে কি বললাম, দ্বিপার্শ্বীয়ভাবে চ্যাপ্টা, স্পিন্ডিল মাকু আকৃতি হওয়ার জন্য এরা সহজে বায়ুর বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এদের মেন উদ্দেশ্য হচ্ছে, মানে এদের অভিযোজনের মেন জিনিসটা হচ্ছে গতি। গতি মানে হচ্ছে স্পিড, ঠিক আছে? মানে এরা সহজে শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যায়। হুফ, আর এটা কোন কোন জিনিসটার জন্য এরা করতে পারছে? খুরের জন্য, ঠিক আছে? তাহলে এই ধরনের প্রাণীদের উদাহরণ হচ্ছে ঘোড়া, জেব্রা, হরিণ ইত্যাদি। তাহলে এই যে আমরা বৈশিষ্ট্যটা দেখলাম, এটা মনে রাখবো হচ্ছে HSC দিয়ে। একটা হচ্ছে ক্যানন বোন, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কারণ এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে এই বোনটা দেখতে পাওয়া যায়, যার জন্য এরা দীর্ঘক্ষণ দৌড়াতে সক্ষম হয় কোনো রকম ক্লান্তি ছাড়াই। আর হুক আর স্পিন্ডল আর স্ট্রিম লাইন, তাহলে এই তিনটা বৈশিষ্ট্য দিয়ে আমরা এটার মনে রাখবো। এই চারটা বৈশিষ্ট্য দিয়ে চারটা জিনিস দিয়ে আমরা মনে রাখবো আর্বোরিয়াল অভিযোজন। তারপরে হচ্ছে SSC, এখানে তিনটা আছে, এটা দিয়ে মনে রাখবো হচ্ছে ফসরিয়াল বা ভূগর্ভ অভিযোজন, ঠিক আছে? তাহলে এটা মিটাচ্ছি। বাকি থাকলো ডিজার্ট বা মরু অভিযোজন। এবার চলে আসি ডিজার্ট বা মরু অভিযোজন, এটা মিটিয়ে দিলাম। যেটা বৃক্ষ অভিযোজন বললাম, সেখানে আর একটা বৈশিষ্ট্য ইনক্লুড করা যেতে পারে, সেটা কি, এদের পশ্চাৎপদগুলি পেশিবহুল ও শক্তিশালী হয়, এরা সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত গতিতে লাফাতে সক্ষম হয়, ঠিক আছে? যার জন্য এরা কি করতে পারে, প্রেডেটরের হাত থেকে রক্ষা পায়। যাই হোক, তো আমরা মানে মিনিমাম তিনটা করে বৈশিষ্ট্য মনে রাখলেই হবে। তোমাদের সেভাবে বলা হয়েছে, দুটো বা চারটা উদাহরণ মনে রাখলেই হবে। তোমরা যতটুকু মনে রাখতে পারবে, বৈশিষ্ট্য তিনটাই মনে রাখবে, কিন্তু উদাহরণ দুটো মনে রাখলেই হবে, ঠিক আছে? এবার চলে আসি ডিজার্ট বা মরু অভিযোজন। তাহলে ডিজার্ট একটু আগে বললাম, যে সকল প্রাণী কি করতে পারে, মরুভূমিতে বসবাস করে, তাদের অভিযোজনকে বলবো হচ্ছে, মানে তাদের দেহে যে শারীরবৃত্তীয়, গঠনগত ও আচরণগত পরিবর্তনগুলি লক্ষ্য করা যায়, তাদের একত্রিতভাবে আমরা বলবো হচ্ছে মরু অভিযোজন। তাহলে কিংবা অন্যরকম ভাবে বলা যায়, যেটা বললাম যে মরুভূমিতে বসবাসকারী প্রাণীদের অভিযোজনকে বলবো হচ্ছে মরু অভিযোজন। এটাকে মনে রাখার জন্য দেখো, মনে রাখবো হচ্ছে পাচক ত্বক, ঠিক আছে? কি জিনিস দেখো, এটা মেইনলি আমরা বৈশিষ্ট্যটা পড়বো হচ্ছে উটের, তারপরে বাকি প্রাণীদের, ওটা আসছে আমি পরে। পয় আকার আছে, দেখো এখান থেকে লিখবো হচ্ছে পা। চ আছে, চ থেকে লিখবো চক্ষু। প আছে, প থেকে লিখবো হচ্ছে কুজ। ত আছে, ত থেকে লিখবো হচ্ছে ত্বক। আশা করি বুঝতে পেরেছি। তাহলে প্রথমে পায়ে আসে, এদের পায়ে মোটা মাংসল পড বা হচ্ছে প্যাড থাকায়, মানে এদের একটা মোটা মাংসল প্যাড দেখতে পাওয়া যায়। প্যাড আমরা মানে অনেকে জানি, যেখানে দেখবে কোনো কিছু সিলের জন্য ইউজ করা হয় দেখবে, তো এরকম মোটা প্যাড থাকার জন্য এবং চওড়া হওয়ার জন্য পাটা কি হয়, বালুতে ধসে যায় না, মানে ভিতরে ঢুকে যায় না। আর এই মোটা মাংসল প্যাড থাকার জন্য এরা কি করে, এদের উত্তপ্ত বালুটা এদের পায়ে মনে হয় না যে মানে বালুটা উত্তপ্ত আছে। তাহলে কি বললাম, দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে চওড়া পা, মানে অনেকটা এরিয়া জুড়ে থাকে, ফলে কি হয়ে যায় না, ধসে যায় না। যদি এটা লম্বা খুর বা কোনো ছোট কোনো জিনিস হতো, তাহলে ওটা সহজে বালির মধ্যে ধসে যেত।
ভিতরে ঢুকে যেত, কিন্তু যেহেতু চওড়া থাকে প্যাডটা, সেই জন্য ওটা ভিতরে ধসে যায় না। আর কি হয়, চওড়া ও কি হয়, মোটা ও পুরু হয়, পুরু, যার জন্য কি হয়, ওদেরকে গরম লাগে না। ঠিক আছে, মানে অত উত্তপ্ত মরুভূমির মধ্যে ওরা সহজে হাঁটাচলা করতে পারে। চক্ষু, তারপরে চলে আসে চক্ষুতে। এদের চোখের পাতাগুলো খুবই ঘন এবং দীর্ঘাকার হয়, মানে লোমযুক্ত হয়, ফলে সহজে বাইরের যে বালুঝড় হয় মাঝে মাঝে, সেই বালুঝড় থেকে চোখটা এদের রক্ষা পায়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, চক্ষুর পাতার রোম দীর্ঘ ও ঘন হয়, ফলে কি হচ্ছে, বালুঝড় থেকে রক্ষা পায়। কুজ, এই কুজের মধ্যে জমে থাকা চর্বি কি করে, বিপাক ক্রিয়ার ফলে এখান থেকে কি উৎপন্ন হয়, জল উৎপন্ন হয়। 1 গ্রাম চর্বি থেকে 1 গ্রাম জল উৎপন্ন হয়। ঠিক আছে, কুজ, এদের দেহে যে আমরা কুজ দেখতে পাই, মানে এদের পিঠের মধ্যে, এই কুজটাতে চর্বি সঞ্চিত থাকে, জল না কিন্তু। ঠিক আছে, এই কুজটা বিপাক ক্রিয়ার ফলে কি করে, চর্বি থেকে কি উৎপন্ন করে, জল উৎপন্ন করে। এরা একবারে, মানে এক শিপে যেটাকে বলি হচ্ছে, প্রায় 36 লিটার পর্যন্ত জল পান করতে পারে। কমসে কম কোনো কোনো উট অনেক বেশি, তার থেকেও বেশি করতে পারে। মোটামুটি আনুমানিক ধরা হয়েছে কিছু কিছু প্রজাতির ক্ষেত্রে 200 লিটার পর্যন্ত জল ওরা গ্রহণ করতে পারে। এবং কমপক্ষে শীতকালের দিনে 6 থেকে 7 মাস জল না খেয়ে এরা জীবনযাপন করতে পারে, মানে বেঁচে থাকতে পারে। যাই হোক, সেই জন্য এদেরকে বলা হচ্ছে, মরুভূমিকে বলা হয়, মানে উটকে বলা হয় মরুভূমির জাহাজ। আচ্ছা, তারপরে চলে আসে হচ্ছে ত্বক। দেখো 4 নম্বর পয়েন্ট কি আছে, ত্বক। এদের মানে মরুভূমিতে যে সমস্ত প্রাণীরা থাকে তাদের দেহের ত্বকগুলোতে কোনো কোনো প্রাণীদের ক্ষেত্রে, মানে যেরকম হচ্ছে 1 নম্বর যদি ধরি, পতঙ্গ শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে মরুভূমিতে যে সকল পতঙ্গ দেখতে পাওয়া যায় তাদের ত্বকে, পতঙ্গদের দেহে মোমের আস্তরণ দেখতে পাওয়া যায়। কিসের আস্তরণ, মোমের আস্তরণ। এই মোমের আস্তরণটা থাকার জন্য কি হচ্ছে, জলটা দেহ থেকে বেরিয়ে যায় না, ফলে দেহের মধ্যে জলটা সংরক্ষিত থাকে। এই সংরক্ষণে থাকার জন্য কি হচ্ছে, মানে এদের জলের অভাবটা ঘটে না। একটা গেল। দ্বিতীয় হচ্ছে, এদের ত্বকে, আচ্ছা এটা মিটিয়ে দিই, এটা আশা করি বোঝা হয়েছে। পাচক, এবার আমরা ত্বকটা পড়ছি। ত্বক, দ্বিতীয়টা এখানে লিখি। এদের ত্বকে হাইগ্রোস্কোপিক গ্ল্যান্ড দেখতে পাওয়া যায়, গ্ল্যান্ড দেখা যায়। হলো, হাইগ্রোস্কোপিক মানে কি, যে সকল গ্ল্যান্ডগুলো জল শোষণ করতে পারে, যেমন হচ্ছে মোলোখরিদাস। এরা কি করতে পারে, দেখবে দিনের বেলা প্রচণ্ড গরম হয়, রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা হয়, তো যখন শিশির পড়ে তখন বালুর মধ্যে কিছু পরিমাণ জল থাকে, ওই জলটাকে শোষণ করতে সক্ষম করে হচ্ছে এই হাইগ্রোস্কোপিক গ্ল্যান্ডগুলো। এটা একটা উদাহরণ হচ্ছে মোলোখরিদাস। এই প্রাণীরা কি করতে পারে, যে বালুর মধ্যে যে জলটা জমা থাকে সেই জলটা ওদের ত্বকের দ্বারা শোষণ করে নিতে পারে। এভাবে ওরা জলের চাহিদা পূর্ণ করে। তাছাড়াও কিছু কিছু প্রাণী আছে যেগুলো হচ্ছে ক্যাকটাস জাতীয় উদ্ভিদদের খেয়ে, সেখান থেকে মানে ওগুলো উদ্ভিদ কি হয়, রসালো হয়, ওই রসালো উদ্ভিদ খেয়ে নিজের দেহে জলের চাহিদাটা পূর্ণ করে। তাহলে একটা দেখলাম হচ্ছে মোমের মতো আস্তরণ দেখতে পাওয়া যায়, একটা দেখলাম যে হাইগ্রোস্কোপিক গ্ল্যান্ড দেখা যায়। তাছাড়াও অনেক মরুভূমির প্রাণী আছে যাদের দেহে কি থাকে না, ঘর্মগ্রন্থি থাকে না, ফলে কি হয়, কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে খুব কম সংখ্যক বা সামান্য পরিমাণে থাকে, এবার বেশিরভাগের ক্ষেত্রে থাকে না। তাহলে কি হচ্ছে, না থাকার কারণে দেহ থেকে জলটা বেরিয়ে যায় না, ফলে দেহের মধ্যে জলটা রিটেন করতে বা ধরে রাখতে সক্ষম হয়। এভাবে ওরা জলের চাহিদাটা পূর্ণ করে। আশা করি বুঝতে পেরেছো সবাই।
আচ্ছা, এটা গেল হচ্ছে পাচক। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে মনে রাখবে। এবার চলে আসি হচ্ছে আর একটা জিনিস, যে মরুভূমির প্রাণীরা কিভাবে নিজেদের রক্ষা করে। তার জন্য আমরা মনে রাখবো বাতাস। সাধারণত এখানে দন্ত স হওয়ার কথা, কিন্তু আমরা এখানে তালব্য লিখব। বা থেকে বালু ঝড়, বালু ঝড় থেকে রক্ষা হলো, এটা 1 নম্বর পয়েন্ট। এটা গেল। তয়াকার থেকে তাপ থেকে রক্ষা হলো। আর এটা হচ্ছে তালব্য থেকে হচ্ছে শত্রু থেকে রক্ষা। বালু ঝড় থেকে কিভাবে এরা রক্ষা করে, একটু আগে আমি বললাম যে বালুগুলো কোথায় ঢুকবে, হয় চোখ দিয়ে ঢুকবে, নাহলে নাক দিয়ে ঢুকবে, নাহলে কান দিয়ে ঢুকবে। এবার একটু আগে আমরা দেখলাম যে চোখের মধ্যে এদের কি থাকে, যে চোখের উপরে যে কি বলবো আমি, লোম, ওদের ঘন ঘন লোম দেখতে পাওয়া যায়। মানে ঘন লোম ও দীর্ঘাকার ও ঘন লোম দেখতে পাওয়া যায়। ফলে চোখের পাতাটা পুরোপুরি, মানে চোখের পাতায় যে লোমগুলো থাকে এগুলো ঘন এবং দীর্ঘাকার হয়। ফলে বালু ঝড় যদি হয় তাহলে সেই বালুগুলো চোখের মধ্যে প্রবেশ করতে পারে না। হলো। তাছাড়াও কানের মধ্যেও এদের কিছু কিছু প্রাণীদের কানের যে ছিদ্রটা থাকে এটা খুব ছোট হয়। ফলে আবার নাকের ছিদ্রটাও কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে ছোট হয়। ফলে নাকের মধ্যে দিয়েও বালু প্রবেশ করতে পারে না, আবার কানের মধ্যে দিয়েও পারে না। কিন্তু যদি উটের ক্ষেত্রে ধরা হয় তাহলে উটের ক্ষেত্রে কানের মধ্যে এত বড় মোটা, মানে হচ্ছে বড় বড় এবং ঘন লোম থাকার কারণে কোনো ধরনের বালু ভিতরে প্রবেশ করতে পারে না। নাকের মধ্যে ওদের একটা ঢাকনা সিস্টেম থাকে, মানে হচ্ছে দেখো আমরা তো আর নাকের মধ্যে কোনো কিছু বন্ধ করতে পারবো না, কিন্তু ওদের ক্ষেত্রে একটা মানে পাতার মতো অংশ থাকে বা ঢাকনার মতো অংশ থাকে। যখন বালু জ্বর হয় তখন অটোমেটিক সেটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এইভাবে ওরা বালু জ্বর থেকে নিজেকে রক্ষা করে। আর মুখের মধ্যে দিয়ে কিভাবে প্রবেশ করবে, দেখো আমরা তো এগুলো বন্ধ করতে পারবো না, কিন্তু মুখটা তো বন্ধ করতে পারবো। মুখ বন্ধ রাখলে বন্ধ হয়ে গেল, কোনো কিছু প্রবেশ করবে না। ঠিক আছে, এটা গেল হচ্ছে বালু ঝড় থেকে রক্ষা। দ্বিতীয় হলো হচ্ছে তাপ থেকে রক্ষা। কিভাবে তাপ থেকে রক্ষা করবে, দেখো সেই জন্য এদের এক হচ্ছে বেশিরভাগ প্রাণীরা নিজের দেহকে ঠান্ডা রাখার জন্য ওই যে বললাম যে বিভিন্ন রসালো উদ্ভিদদের খেয়ে জলটাকে নিজের মধ্যে রিটেন করে রাখে, ফলে কিছুটা শীতলতা অনুভব করে। তাছাড়াও বেশিরভাগ প্রাণীরা কি করে, দিনের বেলায় গর্ত করে বসবাস করে সেই গর্তের মধ্যে। তাহলে কি করছে, এইভাবে ওরা নিজেকে তাপ থেকে রক্ষা করছে। তাছাড়াও কিছু কিছু প্রাণীদের দেহ কণ্টকতকি হয়, মানে কাঁটাযুক্ত হয়, ওরা প্রখর তাপ সহ্য করতে পারে। ঠিক আছে, যেমন হচ্ছে বললাম মৌলপরিদেশ। তারপরে চলে আসে হচ্ছে শত্রু থেকে রক্ষা। তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখলাম, এক হচ্ছে ওরা গর্ত করে বসবাস করছে, আর দ্বিতীয় হচ্ছে কি বললাম যে কিছু কিছু প্রাণী, যেমন হচ্ছে কোয়ালা নামক একটি প্রাণী আছে, ওরা নিজের গায়ে থুতু ছিটিয়ে নিজেকে ঠান্ডা রাখে অতিরিক্ত গরম হলে। দুটা গেল। তৃতীয় বললাম কি, কাঁটাযুক্ত হয় কিছু কিছু, বেশিরভাগ প্রাণীদের মানে দেহত্বকটা কাঁটাযুক্ত বা কণ্টক কি হয়, প্রখর তাপ সহ্য করতে পারে। এটা তৃতীয় গেল। চতুর্থ হলো, দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা আমি আলাদা করে পয়েন্ট করছি, নাহলে আরো অনেক বড় হতো। চতুর্থ হলো হচ্ছে কি, দেখবে যে মরুভূমিতে এভাবে উঁচু নিচু উঁচু নিচু থাকে কিনা। ধরো এটা এভাবে এভাবে আছে, তাহলে এদিক দিয়ে ধরো সূর্য রশ্মিটা পড়ছে, তাহলে এই সাইডটা তো রৌদ্র হবে, কিন্তু এই যে এটার সাইডের যে ঢালটা আছে এখানে তো একটু ছায়া হবে। এই জায়গাতে সাধারণত উট বা অন্যান্য প্রাণীরা ওই ছায়াযুক্ত স্থানে আশ্রয় গ্রহণ করে নিজেকে তাপ থেকে রক্ষা করে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট আসছে হচ্ছে শত্রু থেকে রক্ষা। এটা কিরকম, যে বিভিন্ন ধরনের প্রিডেটর বা শত্রু প্রাণীদের হাত থেকে নিজেদেরকে কিভাবে রক্ষা করবে। কিছু কিছু প্রাণী আছে যাদের দেহ থেকে উৎকট গন্ধ বের হয়, ওই গন্ধটা শুকলেই কোনো প্রাণী ওর কাছে আর ভিড়বে না। ঠিক আছে, তাহলে এই ধরনের মানে উৎকট গন্ধ বের করে নিজেদেরকে রক্ষা করে। এটা গেল। দ্বিতীয় হলো কিছু কিছু সরীসৃপ জাতীয় প্রাণী আছে যাদের, বা হচ্ছে ট্যারেন্টুলা, তোমরা নাম শুনেছো মাকড়সার,
তারপরে ভাইপার নাম শুনেছো, ভাইপার রাসাইলি, যেটাকে র্যাটেল স্নেক বলা হয়, যেটার পিছনে ঝুনঝুনার মতো আওয়াজ হয়। তাহলে এই ধরনের কিছু কিছু প্রাণী কি করতে পারে, ওই আওয়াজের মাধ্যমে ভয় দেখাতে পারে কোনো শত্রুকে, বা হচ্ছে বিষাক্ত ওদের দেহে মানে পয়জনাস থাকার কারণে, বিষ থাকার কারণে সেই বিষাক্ত বিষের মাধ্যমে ওরা শত্রুদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। একটা হলো উৎকট গন্ধ, একটা হলো বিষাক্ত বিষ থাকার কারণে, আর তৃতীয় হচ্ছে অনেক সময় ওরা কি হয়, ওদের দেহের কালারটা মানে মরুভূমির যে বালি আছে ওই বালির কালারের সঙ্গে মিলে যায়, অনেকটা ধূসর বর্ণের বা হচ্ছে হালকা সোনালি কালারের হওয়ার কারণে ওরা বালির সঙ্গে মিশে যায়, ফলে শত্রুপক্ষ বা শত্রু প্রাণীরা ওদেরকে দেখতে পায় না, ওরা পরিবেশের সঙ্গে যেহেতু মিশে গেছে। তাহলে তৃতীয় নম্বর কি বললাম, যে এক হলো বিষ, এদের বিষাক্ত পয়জন থাকার কারণে বেঁচে যায়। দ্বিতীয় হচ্ছে উৎকট গন্ধ বের করে দেহ থেকে, ফলে কোনো প্রাণী ওকে খেতে আসে না। আর তৃতীয় হচ্ছে কাঁটাযুক্ত হওয়ায় অনেক প্রাণী খেতে পায় না, মানে এমনি নর্মাল আছে, যখনই ওর পাশে যাবে তখনই কাঁটাগুলো মানে বের করে দেয়, ফলে কোনো প্রাণী ওকে আর খেতে পারে না। হ্যালো, আমি মনে করলাম যে মানে থেমে গেছে ভিডিওটা, যাই হোক। এবার 3 নম্বর পয়েন্ট কি বললাম, একটা বললাম যে বিষাক্ত বিষ থাকার কারণে, পয়জন থাকার কারণে উৎকট গন্ধ বের করার জন্য, আর তৃতীয় বললাম হচ্ছে কাঁটাযুক্ত হয়, অনেক প্রাণী ওকে খেতে পারে না, আর 4 নম্বর একটা বললাম হচ্ছে পরিবেশের সঙ্গে বালুর সঙ্গে মিশে যায়, মানে ধূসর বর্ণের হওয়ার কারণে অনেক প্রাণীদের গায়ের রংটা ওরা পরিবেশের সঙ্গে মিশে যায়, ফলে শত্রুর হাত থেকে রক্ষা পায়। তাহলে এই যে 4টা পয়েন্ট আমরা দেখলাম, মানে কিভাবে দেখো বালু ঝড় থেকে কিভাবে রক্ষা পায়, তাপ থেকে কিভাবে রক্ষা পায়, আর শত্রুদের হাত থেকে কিভাবে রক্ষা পায়। বালু ঝড় থেকে যখন রক্ষার কথাটা পড়বো, তখন শুধু আমাদের মাথায় রাখতে হবে যে কোন দিক দিয়ে প্রবেশ করছে, ওই জিনিসগুলোকে মানে আটকানোর জন্য কি কি প্রতিরোধ ব্যবস্থা আছে। আর তাপ থেকে রক্ষার জন্য তো বললাম এই যে, আর শত্রুদের হাত থেকে তো বললাম। তাহলে এই ছিল আজকের পড়া। তাহলে আজকে আমরা কি কি দেখলাম সেটা একটু সামারাইজ করে নিই। একবারের জন্য আমার মনে হলো যে ভিডিওটা আটকে গেছে বা থেমে গেছে, সেই জন্য আমি কাছে গিয়ে মানে হ্যালো আবার কেন বললাম, ওটা মুখ থেকে বের হয়ে গেছে। যাই হোক, এটা অনেক সময় হয়ে থাকে। কি কি বললাম সেটা সামারাইজ করছি। একটা হচ্ছে ফ্যাক্ট পড়লাম প্রথমে, ফসরিয়াল বা ভূগর্ভ অভিযোজন, পুরোটা লিখছে না, সময় অনেকটা যাবে ওই জন্য। আরবোরিয়াল বা বৃক্ষ অভিযোজন, কার্সোরিয়াল বা গতি অভিযোজন, ডিজার্ট বা হচ্ছে মরু অভিযোজন। আচ্ছা, ফসরিয়াল লিখি তারপরে বলছি, আরবোরিয়াল, কার্সোরিয়াল, ডিজার্ট, এই যে 4টা অভিযোজন আছে, এই 4টাকে আবার মনে রাখার জন্য এখানে মনে রাখলাম এসএসসি দিয়ে বা এসএসপি দিয়ে পাওয়ারফুল ক্লজ, আচ্ছা সি এ রাখো, এটা আরো সহজ নাম। আরবোরিয়ালে মনে রাখলাম হচ্ছে টিআর দিয়ে, কার্সোরিয়ালে মনে রাখলাম হচ্ছে এইচএসসি দিয়ে। একটা ইস থেকে ছিল হার্ড সারফেস, হুফ বা খুর, একটা ইস থেকে ছিল স্পিন্ডেল আর স্ট্রিম লাইন, দুটো করে কিন্তু চলে আসছে, আর একটা হচ্ছে ক্যানন বোন। ঠিক আছে, তারপরে ডিজার্টে মনে রাখলাম হচ্ছে পাচক। তো
কারণ অনেক সময় হয় কি, ভিডিও করতে করতে দেখবে মানে এটা অনেকবার প্রবলেমটা ফেস করেছি, হঠাৎ করে থেমে যায়। থেমে যাওয়ার কারণে তখন মনে হয় কি, যে এই যে বাকি যে কথাগুলো বললাম তখন ওগুলো তো আর আসবে না। সেই জন্য একটু মনটা খারাপ হয়ে যায় যে এতক্ষণ ভিডিও করলাম তখন কথাগুলো ক্লিয়ারলি আসলো না। সেই জন্য আমি মনে হয়েছিল তখন যে থেমে গেছিলো কিছুক্ষণের জন্য, সেই জন্য কাজে গেছিলাম। যাই হোক, তো ডিজার্টে দেখলাম হচ্ছে 5 অক্ট মনে রাখার জন্য। আবার তার মধ্যে আবার দেখলাম হচ্ছে বালুজর, বাতাস, তাপ, আর হচ্ছে শত্রুদের হাত থেকে কিভাবে ডিজার্টের প্রাণীরা বা মরু প্রাণীরা কিভাবে নিজেদেরকে রক্ষা করে সেটা আমরা দেখলাম। তাহলে আজকে তোমাদের হচ্ছে প্রাণীদের অভিযোজনটা টোটালটাই কমপ্লিট হলো। ঠিক আছে, তা আজকে এতটুকুই থাক, নেক্সট দিন আমরা বাকি পড়াটা আলোচনা করব।